নমস্কার, জনতার দরবারে আপনাকে স্বাগত। ঠিক রাত 8টা বাজে। কি হতে চলেছে বলুন তো? আপনার মনে কি প্রশ্ন উঠছে? নিশ্চয়ই আপনিও বাড়ির টেবিলে বসেই আলোচনাই করছেন, জেল না বেল, কি হতে পারে, কোন সম্ভাবনা বেশি। এখানে যদি সত্যি এটা রাজনৈতিক প্রক্রিয়া হয়ে থাকে তাহলে বিজেপির লাভ কি, রাজনৈতিক ফায়দা কি? আসুন কাটাছেড়া করি আজ আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করবো। এই মুহূর্তে আমার ডান দিকে রয়েছেন অনির্বাণ ঘোষাকুরতা, আইনজীবী। আমার বাদিকে রয়েছেন শিবাজি প্রতিম বসু, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে এছাড়াও রয়েছেন জয়প্রকাশ মজুমদার, রয়েছেন সায়ন্তন বসু, দুই বিজেপি নেতা। আমার সঙ্গে দুই তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং অরূপ চক্রবর্তী। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু আজকের আপডেট কি? আজ হাইকোর্টে এই 4 হেভিওয়েটের আইনজীবীরাই পৌঁছে গেলেন। তারা জামিন চাইছেন মরিয়া হয়ে, জামিন আটকাতে মরিয়া সিবিআই। দুপক্ষের কি হলো আইনি প্রক্রিয়া? শুরুতেই সন্ধ্যায় নিম্ন আদালতে জামিন, রাতে হাইকোর্টে স্থগিত। যার জেরে জেলেই যেতে হয়েছে নারদ মামলায় ধৃত রাজ্যের 4 হেভিওয়েট নেতাকে। পরের দিনই হাইকোর্টে স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি, তাতেও মিলল না স্বস্তি। জামিনের স্থগিতাদেশের পুনর্বিবেচনা চেয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। অভিযোগ করেন হাইকোর্টে 4 নেতার নামে মামলা করলেও সেই মামলার কপি তাদের দেয়নি সিবিআই। আদালত সূত্রে খবর, সিবিআই মামলার কপি অভিযুক্তদের দেয়নি শুনে বিস্ময় প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বলেন, বুধবার সিবিআই এর আবেদনের পাশাপাশি হেভিওয়েটদের আর্জিও শোনা হবে। সিবিআই এর অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনিও বলেছেন যে কপিগুলো আমরা সার্ভ করে দিচ্ছি যাতে আগামীকাল আমাদের পক্ষে সুবিধা হয়। আগামীকাল যাতে 2টোর সময় ফিক্স আপ হয়েছে মামলা, তার আগে আমরা টোটাল কপিগুলোকে পেয়ে যাওয়ার জন্য আবেদন করেছি। এদিকে সিবিআই মনে করছে জামিনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন 4 হেভিওয়েট। সেক্ষেত্রে একতরফা শুনানি আটকাতে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার 4 নেতার গ্রেপ্তারির পর নিজাম প্যালেসের বাইরে হওয়া বিক্ষোভকে গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। সূত্রের খবর, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট চায় সিবিআই এর কাছে। ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে সেই রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছে সিবিআই। 4 নেতার গ্রেপ্তারির পর থেকেই অনেকে প্রশ্ন তুলছেন, এখনো কেন ধরা হলো না মুকুল শুভেন্দুকে? তারা বিজেপি নেতা বলে? আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভালো। আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভালো। সিবিআই বারবারই দাবি করেছে স্ট্রিং অপারেশনের সময় মুকুল ও শুভেন্দু সাংসদ ছিলেন, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যসভার চেয়ারপারসন ও লোকসভার অধ্যক্ষের অনুমতি দরকার। সূত্রের খবর, দ্রুত লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করতে চলেছে সিবিআই। অর্ণব হাজরা ও সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আইনি জট এই মুহূর্তে, আইনি কৌশল দুপক্ষের। আমার সঙ্গে আইনজীবী আছেন, আমি শুরুতেই অনির্বাণের কাছে আসি। অনির্বাণ, আমি খুব স্পষ্ট করে জানতে চাইবো, এই মুহূর্তে জামিন আটকাতে সিবিআই এর সবচেয়ে বড় অস্ত্র, প্রধান অস্ত্র, প্রভাবশালী তত্ত্ব। যে 4 জনের বিরুদ্ধে এই তত্ত্ব, তারা 2016 থেকে 2021 পর্যন্ত ক্ষমতাসীন ছিলেন। তখন প্রভাবিত হলো না, এখন এরা প্রভাব বিস্তার করবেন। এই তত্ত্বটা কতটা কাজে লাগতে পারে আদালতে? দেখুন, আমি প্রথম থেকেই বলছি যে এই পার্টিকুলার মামলাতে টাইম লাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। 2017 সালে এই অনারেবল হাইকোর্ট এবং অনারেবল সুপ্রিম কোর্ট ডিরেকশনে এই মামলা শুরু করে সিবিআই। 2017 সালে এফআইআর ওরা শুরু করেন এবং তখন থেকেই তো কার্যত ধরে নেওয়া যায় ইনভেস্টিগেশন চলছিল এই মামলার। 2019 সালের 26 তারিখ সেপ্টেম্বর মাসের প্রথম অ্যারেস্ট হয় এই মামলাতে, অর্থাৎ যবে থেকে এফআইআর শুরু হয় তার থেকে প্রায় 2.5 বছর পরে। আর তারও পরে 2019-এর থেকে আজকে 2021-এর মাঝামাঝি, সেই সময় কার্যত তারা বলল প্রাথমিকভাবে চার্জশিট দিয়েছেন তারা, অর্থাৎ ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে। তো প্রভাবশালী তত্ত্বটা তখনই খাড়া করা যায় যখন ইনভেস্টিগেশন চলছে, এবং প্রভাবশালী তত্ত্ব তখনই ওনারা বারবার সিবিআই অন্যান্য মামলাতে আমরা দেখেছি ওনারা বলেন যে প্রভাবশালী এনারা জামিন পেলে ইনভেস্টিগেশনের যে মুখ্য বিষয়গুলো বা ইনভেস্টিগেশন হয়তো রেগুলেটেড হতে পারে বা ইনফ্লুয়েন্সড হতে পারে। কিন্তু এক্ষেত্রে যখন ইনভেস্টিগেশন শেষই হয়ে গেল, কার্যত ওনারা চার্জশিট দিলেন, সেই সময় কিন্তু এই প্রভাবশালী তত্ত্ব খুব একটা খাড়া করা যায় বলে আমার মনে হয় না। যদিও ওনারা নিশ্চয়ই বলবেন যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব, কিন্তু 2017 সালে যে ইনভেস্টিগেশন শুরু হয়েছিল 2021 অবধি বিনা বাধায় সিবিআই আজ অবধি কোথাও এরকম কোনো অ্যাপ্লিকেশন বা দাবি করেননি
যে 2017 থেকে 21 অবধি এনারা যখন মুক্ত ছিলেন তখন কোথাও কখনো ইনভেস্টিগেশনে কোনো প্রভাব পড়েছে? ঠিক। অর্থাৎ 2017 থেকে 21 অবধি এনারা মুক্ত ছিলেন, তখন যদি কোনো ইনভেস্টিগেশনে প্রভাব না পড়ে, তাহলে 2021-এর পরে এনারা যখন এখন বন্দী হলেন, আমার মনে হয় না প্রভাবশালী তত্ত্ব আদালতে কোনো বেশ, কার্যকর আইনজীবী স্থান বলছেন পাবে। প্রভাবশালী তত্ত্ব আদালতে খুব একটা খাড়া করার জায়গায় সিবিআই যেতে পারে না, কারণ এর আগে সিবিআই এই নিয়ে কোনো অভিযোগ করেনি। আমি জয়প্রকাশ দার রিয়াকশন নেব দ্রুত। তত্ত্ব বললেন আমি তো নিজেই বুঝতে পারলাম না। এনারা যখন মুক্ত ছিলেন আর যেদিন অ্যারেস্ট করলাম সেদিন সারা কলকাতাতে রাস্তায় হাজার হাজার লোক করোনা সত্ত্বেও ঢিল ছুড়লো, পাটকেল ছুড়লো, আক্রমণ করলো সিবিআইকে, সিবিআই এর অফিস ঘিরে ফেলা হলো এবং স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে বললেন আমি হচ্ছি দেওয়াল। অভিযুক্ত থেকে আর প্রভাবশালী কি হতে পারে এই অভিযুক্তরা? আর তারপর তাদের কোর্টে নিয়ে যাওয়া গেল না এই রকম হাঙ্গামার জন্যে, আর কোর্টে গিয়ে দেখা গেল কি না স্বয়ং আইনমন্ত্রী 2000 লোক নিয়ে বসে আছেন ওই যে বিচারক তার উপরে প্রভাব দেওয়ার জন্যে। কয়েকজন মন্ত্রী, কয়েকজন শান্ত্রী, কয়েকজন এমএলএ তারা দাপিয়ে বেড়ালো সমস্ত বিষয়টা। সিবিআই তাহলে কি করবে? প্রভাবশালী কারা? এখন বলছে প্রভাবশালী বেশ, আপনার কথা উত্তর আমি প্রভাবশালীতে জানি। প্রমাণ করে দিয়েছেন গতকাল। আমার ঠিক জয়প্রকাশ দা একদম ঠিক বলেছেন, আমি হয়তো ওনাকে বোঝাতে পারিনি, এটা আমারই অজ্ঞতা। সেটা হচ্ছে যে প্রভাবশালী তত্ত্বটা কিন্তু এটা নয় যে বাইরে মানুষ কি প্রভাব তৈরি করছেন বা প্রভাব খাটাচ্ছেন। আইনের ক্ষেত্রে অর্থাৎ সিবিআই এর ওপর প্রভাবশালী প্রভাব বিস্তার করতে পারে বা ইনভেস্টিগেশন রেগুলেট করতে পারে, সেক্ষেত্রেই আইনে প্রভাবশালী তত্ত্বটা খাটে। অর্থাৎ বাইরে মানুষের সাথে 10 জন মানুষ জড়ো হয়েছেন, 100 জন মানুষ ভিড় করেছেন বা প্রচুর মানুষ জমায়েত হয়েছেন, তাতে কিন্তু সিবিআই এর ওপর কোনো প্রভাব পড়ে না। যদি পড়ে সিবিআই এর ওপর এইগুলোতে প্রভাব, একদম একদম তাহলে জয়প্রকাশ দা, আমি অনির্বাণ আসবো। জয়প্রকাশ দা, অকর্মণ্যতা, কারণ উনি কোত্থেকে আইন পড়েছেন আমি জানি না, আপনি আইনজ্ঞ বললেন ওনাকে। যেখানে যিনি জাজ, বিচারকের উপর প্রভাব ফেলা হচ্ছে 2000 লোক নিয়ে গিয়ে মন্ত্রী আইন নিয়ে, এটা প্রভাবশালী তত্ত্ব নয়? কোত্থেকে পড়েছেন আইন? বিচারকের উপর করা হচ্ছে, এটা তো গান পয়েন্টে অর্ডারের মতন ব্যবস্থা হয়েছে গতকাল। এসব বললে হবে? প্লিজ ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমি বৈশ্বনাথ দা আগে বলুন, আমি আসবো, অনির্বাণ আসবো। বৈশ্বনাথ দা, আসলে বিজেপির কালচারটা খুব খারাপ। অনির্বাণকে আলিপুর কোর্টেও প্র্যাকটিস করে, আমাদের থেকেও ছোট, কিন্তু এইভাবে কাউকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা যায়? উনি তো আইনের ব্যাখ্যা করলেন। দুটো ব্যাপার তো দেখবে জামিন দিতে গেলে, যে এভিডেন্স ট্যাম্পার করবে কিনা আর সে ব্যক্তি পালিয়ে যাবে কিনা। যে ব্যক্তি এখানে রয়েছে অসুস্থ, এতদিন ধরে তারা সংসদীয় মেম্বার, আমাদের অ্যাসেম্বলির মেম্বার, তার তো পালিয়ে যাবার কোনো জায়গা নেই। ইনভেস্টিগেশন হলো, চার্জশিট জমা পড়লো, চার্জশিট জমা পড়ার পরে তারা তদন্তের স্বার্থে তাকে কাস্টাডিতে নেবার দরকার আছে। এটা তো ঠিকই ব্যাখ্যা করেছে অনির্বাণ। আর আপনারা বলুন যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে জোর করে যখন বেল হয়ে গেছে, বেল বন্ড অ্যাকসেপ্ট হয়ে গেছে, সেখানে রিলিজ অর্ডার চলে গেছে, কমিউনিকেট হয়ে গেছে, সিবিআই অফিস পেয়ে গেছে বেলের অর্ডার, তারপরে ইললিগালি ডিটেন করা, রংফুল ডিটেনশন করে এই 4 জন ব্যক্তি, তাদের মধ্যে 3 জনের বয়স 60-এর ঊর্ধ্ব, বিভিন্ন এলিমেন্টস আছে, অসুস্থ লোক, তাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সিকে, সিবিআই কে, মানে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসা পরায়ণতা বশত এই কাজ করছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় শুধু একা নন, গোটা তৃণমূল ব্রিগেড গতকাল থেকে এই অভিযোগ করছে। যদি সত্যি এই গ্রেফতারি এবং সিবিআই এর এই তদন্তে অগ্রগতি তদন্তের স্বার্থে না হয়ে রাজনৈতিক প্রক্রিয়া হয়ে থাকে, যদি সত্যি তৃণমূলের অভিযোগ কোট অ্যান্ড কোট অনুযায়ী বিজেপি এটা করে থাকে, এতে বিজেপির রাজনৈতিক ফায়দা কি? আসুন দেখি। 2016-র নারদ মামলা, পুরনো এই মামলায় 2021-এ গ্রেফতার তৃণমূলের নেতা মন্ত্রীরা। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল, যা উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। এখন তৃণমূলের পক্ষ থেকে ভোটের আগে বলা হচ্ছিল রাজনৈতিক প্রতিহিংসা, এখন বলা হচ্ছে যে হতাশা থেকে উদ্ভূত প্রতিহিংসা। এই বিতর্কের মধ্যে আমরা নেই। যারা নির্বাচনে জেতার পরেই প্রতিহিংসামূলক আচরণ করেছে তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না। তৃণমূল অভিযোগ করছে মানছে না বিজেপি। এভাবে তরজা তুঙ্গে
কিন্তু পর্যবেক্ষকদের একাংশের মতে নারদ মামলায় 4 হেভিওয়েট জামিন পেলেও তাঁদের গ্রেফতারিতে বিজেপি নতুন করে নারদ অস্ত্র শান দেওয়ার সুযোগ পেয়ে গেল। সূত্রের খবর, এ রাজ্যে ভোটে হারের জন্য বিজেপির অনেকেই কেন্দ্রীয় নেতৃত্বের দিকে আঙুল তুলছেন, প্রশ্ন তুলছেন এখন কর্মী সমর্থকদের মার খাওয়া থেকে বাঁচাতে, তাদের প্রাণ বাঁচাতে কোথায় শীর্ষ নেতারা? লকডাউনে এমনিতেই কোনো কর্মসূচি নেওয়া যাচ্ছে না, তৃণমূলের বিরুদ্ধে পথে নামা যাচ্ছে না। এই পরিস্থিতিতে নারদ মামলায় গ্রেফতারি যেন পদ্ম বুকে অক্সিজেন। কারণ তৃণমূল নেতাদের গ্রেফতারি বিজেপিকে সুর চড়ানোর সুযোগ করে দিল। বিজেপির অনেকে মনে করছেন তৃণমূলের কাছে এই বার্তাও গেল, ভোট মিটেছে বলেই সিবিআই বসে থাকবে না। অর্থাৎ তৃণমূল এবং তাদের সরকারের ওপর যে কোনো সময় চাপ তৈরি হতে পারে। পর্যবেক্ষকদের অনেকের মতে যে সময় নারদ মামলায় তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হলো তাও তাৎপর্যপূর্ণ। কারণ আগামী দিনে রাজ্যে প্রথমে পুরভোট, তারপর পঞ্চায়েত ভোট এবং 2024 সালে লোকসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে নারদ মামলায় সিবিআই এর এই গ্রেফতারিতে দুর্নীতির অভিযোগের অস্ত্র শান দেওয়ার সুযোগ পেয়ে গেল বিজেপি। নিউজ 18 বাংলা। বিজেপির খুব সুদূর প্রসারী পরিকল্পনা বা চক্রান্ত থাকতে পারে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, তার কাছে যাওয়ার আগে এই মুহূর্তে সায়ন্তন। আছেন, তিনি কোনোদিনও বিজেপি করতেন বলে আমি জানি না, আপনারা জানেন কিনা জানি না। গতকাল জাজমেন্টের অংশ বিশেষ করে শেষ দুটো লাইন আমি পড়তে চাই। They may have a feeling that it is not rule of law which prevails, but it is a mob which has an upper hand, and especially in a case where it is led by the Chief Minister of the state in the office of CBI and by the Law Minister of the state in the court complex. আপনি যা বলছেন আমি আলোচনায় আসবো। আমার প্রশ্নের উত্তরটা শুরুতে দিন। বিজেপির রাজনৈতিক স্বার্থ রয়েছে, তৃণমূল পুরো অভিযোগ করছে কাল থেকে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিজেপি কি লাভ হতে পারে আমরা এখনই দেখালাম। আপনি এটাকে আমার কথাটা তো বলতে দিতে হবে, আমাকে হাইকোর্টের জাজমেন্টের দুটো লাইন পড়তে দিতে হবে, নয়তো আমি আপনার কথার উত্তর দেব কি করে? বলুন এবার। That to the office by CBI and by the Law Minister of State in the court complex. লাস্টে মহামহিম বিচারপতিরা কি বলছেন যে এই অবস্থায়, এবং বলছেন যে আমরা কেসের মেরিটের দিকে যাচ্ছি না, কিন্তু যে অবস্থা তৈরি করা হয়েছে তাতে আমরা স্টে অর্ডার দিচ্ছি ট্রায়াল কোর্টের বা লোয়ার কোর্টের জাজমেন্টের উপরে, বেল অর্ডারের উপরে। কি পরিস্থিতি! বিজেপি তো কাউকে গ্রেপ্তার করেনি, কোর্টের নির্দেশে কালকে জেল পাস করতে হচ্ছে, তাও হাইকোর্টের নির্দেশে। বিজেপির এতে লেনা নেই দেনা নেই। রাজনৈতিক স্বার্থ রক্ষার, রাজনৈতিক স্বার্থের ক্ষুণ্ণ হওয়া এর কোনো অংশে প্রয়োজন নেই। এটা কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নয়। কালকে ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টের লাস্ট প্যারাগ্রাফটা শুধু একবার পড়ে নিন। বেশ, শান্তন আপনি উত্তর দিলেন, লেনা দেনা নেই। অরূপ, আমার মনে হয় এই উত্তরটা আসলে এটা পলিটিক্যাল ছাত্র, রাজনীতির ছাত্র হিসেবে যদি অ্যানালিসিস করি, এই ডিসকোর্সটা প্যানেলটাকে ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে। কারণ আমি গত দুদিন আগেও আপনাদের প্যানেল যখন দেখছিলাম, সেই প্যানেলে যারা গেস্ট ছিলেন আর কি, তারা কেউ হয়তো ডক্টর কুণাল সরকার বা ডক্টর শুদ্ধসত্য বাবু। কারণ রাজনৈতিক ডিসকোর্সটা এইভাবেই চেঞ্জ হয় যে আজকে প্যানেলে আমি বসে রয়েছি বা বৈশানাথ বসে রয়েছে বা সায়ন্তন বাবু বা জয়প্রকাশ দ্বারা বসে রয়েছেন, তার কারণ হচ্ছে যখন ডাক্তারবাবুরা বসে থাকতেন তখন স্বাভাবিকভাবেই আলোচনায় আসছে সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশ আর বিহারে গঙ্গার বুকে লাশ ভাসছে। সারা ভারতবর্ষে আলোচনায় আসছে যে সারা দেশে অক্সিজেন নেই, রেমডেসিভির নেই, ভ্যাকসিন নেই, এমনকি যে প্রধানমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারি করতেন তারও দেখা নেই। আজকে স্বাভাবিকভাবেই 6 বছরের পুরনো মামলা খুঁজিয়ে তোলার একটা অন্যতম কারণ মানুষের মূল দৃষ্টিভঙ্গিটা যে করোনা মোকাবিলায় যে ভয়ঙ্কর দিশাহীনতা এবং ব্যর্থতা, সেটা সরিয়ে দেওয়া। দ্বিতীয়ত, আমার এই প্রসঙ্গে খুব প্রাণিধানযোগ্য মনে হচ্ছে জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের একটি উক্তি, যেখানে জর্জ অরওয়েল লিখছেন, অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেল আর মোর ইকুয়াল দেন আদার। আমার আজকে নারদা কেস দেখে মনে হচ্ছে যখন ওই শুভেন্দু অধিকারী, মুকুল রায় বা শঙ্কুদেব পান্ডার ক্ষেত্রটা আসছে, তখন বোধহয় সাম অ্যানিমেল আর মোর ইকুয়াল দেন আদার, কারণ তারা ওয়াশিং মেশিনে সুস্থ হয়ে আজকে বিজেপি জয়েন করেছেন, তার জন্য একই কেসে কনভিক্ট হয়ে। অরূপ, আমি আপনার কাছে জানতে চাইছি, আমাকে একটু নির্দিষ্ট করে বলুন প্লিজ। আপনি বললেন কোভিড থেকে
দৃষ্টি ঘোরাতে বিজেপির এই উদ্দেশ্য, সেটাই নাকি আপনারা যা বলছেন নিশ্চয়ই, আর নাকি আপনারা গতকাল থেকে যা বলছেন পিছনের দরজা দিয়ে বিজেপি আসলে আনরেস্ট তৈরি করে ক্ষমতা দখল করতে চাইছে, কোনটা? এবং তার সাথে না, শুধু তাই না, তার সাথে সাথে যে গণতান্ত্রিক থাপ্পড় বাংলার মানুষ মেরেছে বিজেপিকে, সেই গণতান্ত্রিক থাপ্পড় সহ্য করতে না পেরে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড এবং অবশ্যই ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের এন্ট্রি, বাংলা কখনো এই ধরনের নৈরাজ্য মেনে নেবেন করছি সেটা হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছিল সিবিআই কে, অর্ডার দিয়েছিল যে একটা এনকোয়ারি করার, তদন্ত করার, এবং তাতে বলেছিলেন অর্ডারের সময় যে যে অপরাধের কথা বলা হয়েছে, যে অপরাধ সংগঠিত হয়েছিল মানুষ দেখেছে, বলেছে সমাজের অতি ক্ষতিকারক দিক, ক্ষতিকারক ঘটনা বলে বলেছিলেন যে এটা করা উচিত। তার বিরুদ্ধে কিন্তু তখনকার তৃণমূলের সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন এটা কোনো অপরাধী না। সুপ্রিম কোর্ট উল্টে তাদের বলেছিল, আজকে থাপ্পড়ের কথা বলছেন তো, সুপ্রিম কোর্ট তখন রাজ্য সরকারকে থাপ্পড় মেরে বলেছিল যে আপনারা কি করতে এসছেন, একটা অনৈতিক কাজ হয়েছে, অপরাধ হয়েছে, আর আপনারা সেইটাকে ঢাকতে এসছেন, যান আপনারা যা হাইকোর্ট দিয়েছে তাই হবে। সেই ঘটনার আজকে তদন্ত হয়ে না, এটা তো সত্যি, এটা তো আপনারা নিশ্চয়ই উত্তর দেবেন, জনতার মনে প্রশ্ন আসবে মুকুল শুভেন্দু নিয়ে। এক মিনিট আমি আসছি। সেই ঘটনার সিবিআই তদন্ত করছে, কোর্ট তার নিরূপণ করবে। সেইখানে কি করে তৃণমূল ঢুকছে, কি করে সিএম ঢুকছেন, আর কি করে বিজেপিকে টানা হচ্ছে, এন্টায়ারলি এটা সিবিআই এর ব্যাপার। সিবিআই ঠিক করবে, আর সিবিআই ঠিক করছে কিনা হাইকোর্ট দেখবে। তার মাঝখানে এরা ঢুকছে কারা, এরা কারা, এরা ঠিক ভালো বলার কে, বৈষ্ণব বাবু বলার কে, কোর্ট কালকে দিয়ে দিয়েছে সকালবেলায় বেল। আপনাদের বিরোধী দল নেতা, আরে সেটা কোর্টকে বলুন, আমি তো বারবার বলছি আপনারা হাওয়া গরম না করে, আপনি কোর্টে ছিলেন, কোর্টকে বলছেন না কেন? সেটা তো কোর্টে বলার অধিকার আছে। কোর্টকে বলেছি, করছেন কেন? কোর্টকে বলুন, করবেন না, সেটা কোর্ট ঠিক করবে, তদন্তকারী সংস্থা দেবে, কোর্ট ঠিক করবে। আপনারাও কেউ নন, আমরাও কেউ নই, এইটা মনে রাখবেন না। আমি শিবাজিদার কাছে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজিদা। যে অভিযোগটা তৃণমূল কংগ্রেস করছে যে বিপুল পরাজয় মানতে পারছে না বিজেপি, তারা ঘুর পথে অস্থিরতা তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। ৭৭ এবং ২১৪ গ্যাপ অনেক, ঘুর পথে কোনো চেষ্টাই কি সফল হতে পারে? বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয়? না, এটা তো বোঝাই যাচ্ছে, যদি তিনজনকে বাদও দিই, এটা তো ইন্ডিভিজুয়াল কেস হচ্ছে। যদি সিম্পলি আমি ধরি যে তিনজন চলেও গেলেন, মানে আপাতত রইলেন না, যদি কোনো ভোটাভুটিও হয় তাহলে ২১০ রইল, অন্যদিকে ৭৭ আর -2 হয়ে যাবে, কেননা দুজনেই ইন্টেনশন প্রকাশ করেছেন, নিশীথ বাবু এবং জগন্নাথ বাবু, যে তারা সাংসদই থাকতে চাইছেন। সুতরাং এখানে কোনো প্রশ্নই আসছে না। যদি যেটা হতে পারে, অনেক কিছু হতে পারে, যদি যেটার উপরে ফোকাসটা হচ্ছে, বারবার একটা জিনিস দেখুন, দুটো পক্ষ যখন আলোচনা করছিল, একজন বলছেন যে আইনজীবী যিনি রয়েছেন আমাদের, তিনি বলছেন যে এটা টাইমলাইন এবং ঘটনাটা হচ্ছে ইনভেস্টিগেশনের জায়গাটা কি মানে বাধা দিতে পারে, কারণ অলরেডি চার্জশিটটা দেওয়া হয়ে গেছে। আর আরেক পক্ষ বলছে যে গন্ডগোলটা হচ্ছে, গন্ডগোল এবং ইনভেস্টিগেশন কিন্তু এক নয়। যেটার জন্য কালকে যাবে, যেটা বৈষ্ণবদের অবশ্যই বৈষ্ণবদের করা উচিত ছিল, ইমিডিয়েটলি একটা ক্যাভিয়েট করার দরকার ছিল, তারা হাইকোর্টে করেননি, তারা গুরুত্ব দেননি, তারা ভেবেছেন একটা ওইটা পেয়ে গেছেন, জামিন ঠিক হয়ে গেছে, ক্যাভিয়েটটা এরা করে রেখেছেন। অর্থাৎ সিবিআই অত্যন্ত আটঘাট বেঁধে তারা নেমেছে, তারা অলরেডি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করেছে, যেটা ক্যাভিয়েটটা কালকে হাইকোর্টে ইমিডিয়েটলি করা উচিত ছিল, ওইটা দেখে নাচার কোনো দরকার ছিল না। দুই, যেটা ঘটনা টাইমিং, যদি আমরা দেখি, টাইমিং এ তো অনেক কিছু আছে, রাজনীতিতে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন 2 তারিখে 3 তারিখ একটা দল জিতলো এবং 5 তারিখে এভাবে তারা মন্ত্রিসভায় এলো, উইদিন আ ফোর্টনাইট নয়, তারও অনেক আগে একটা ঘটনা যখন ঘটে, তখন কনটেক্সটটা অনেক কিছু বলে, ওই কনটেক্সটে বলা যায়। দ্বিতীয় কথা, সিবিআই এর কথা ইন্ডিপেন্ডেন্স নিয়ে যদি বিজেপি বলে বা অন্যান্য বিরোধীরা বলে, অবাক লাগে, কেননা সিবিআই কে কংগ্রেসের আমলে সুপ্রিম কোর্টে কেজড প্যারড বলেছিল, কেজড প্যারড, ঠিক 2013 সালের ঘটনা একদম।
খাঁচাবন্দি তোতা। একদম। তো এই যে জায়গা সিবিআই পুরনো, যখন যে রাজা হয় তার সুরে তোতা কথা বলে, এটা তো আমরা সবাই জানি। মায়াবতীকে কি তার মানে আপনি বলছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা প্রভাবিত একটা তদন্ত, সেটা অস্বীকার করার জায়গা নেই। আমি প্রিয় একটা কথা খালি বলে দিই, আইন আমিও যেটুকু জানি, যতটুকু বুঝি, যেটা ইম্পর্টেন্ট হবে, যেটা তৃণমূলের পক্ষে খুব খারাপ, অবিনশ্বকারী, যেটা যারা তাদের সংগঠকরা বা যারা স্বতঃস্ফূর্তভাবে যান বা যেভাবে যান তারা যেটা করেছেন, যেটার ফলে তারা ওইটার উপরে ফোকাস করে রাজ্য থেকে সরানোর চেষ্টা করবেন মামলাটা। এটা আমি আপনাকে বলছি, কালকে এইদিকেই টেন্ডেন্সিটা থাকবে, অর্থাৎ উড়িষ্যাতে নিয়ে যাওয়া মামলা। আমি আবার আসবো শিবাজিতা। ইতিমধ্যে আমরা জনতার দরবারে জনতার প্রশ্ন, জনতার মনেও এই প্রশ্ন, যে প্রশ্ন তৃণমূল কংগ্রেস করছে যে তাহলে শুভেন্দু আর মুকুলের নাম নেই কেন, কেন তাদেরকে বাড়ি থেকে তুলে আনা হলো না? জনতাও এই প্রশ্ন করছেন। মিতা চট্টোপাধ্যায় প্রশ্ন করেছেন। বিজেপি নিশ্চয়ই উত্তর দেবে, তবে তার আগে গতকাল মধ্যরাতে যখন জেল হয়ে গেল, তারপর সেই মধ্যরাতের পরবর্তী পর্যায়ে কি হলো, এই 4 হেভিওয়েটরা কি করলেন, তাদের পরিবারের লোকজন ছুটে গেলেন প্রেসিডেন্সি জেলে। একবার দেখাবো কি হয়েছিল। আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভালো। নারদের জালে জড়িয়ে জেলে রাজ্যের 4 হেভিওয়েট নেতা, যাদের মধ্যে 3 জন ভর্তি এসএসকেএম এর ভিভিআইপি উডবার্ন ব্লকে, আর একজন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে। মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার ভোরে, সুব্রত মুখোপাধ্যায়কে বেলায়। প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ফেরা থাকে। রাজ্য রাজনীতির 4 দাপুটে মুখ, জেলে কেমন কাটল তাদের প্রথম রাত? হাসপাতাল সূত্রে খবর, জেলে নিয়ে যাওয়ার পরে অসুস্থ বোধ করেন মদন, শোভন। ভোর 4টে নাগাদ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ভর্তি করা হয় এসএসকেএম এর উডবার্ন ব্লকে। আমি বিশ্বাস করি যে আদালত ন্যায্য বিচার করবে। আমরা চোর ডাকাত নই, আমরা নির্বাচিত প্রতিনিধি। মানুষ বিপুল ভোটে আমাদের আশীর্বাদ করেছে, আমাদের সঙ্গে এই ব্যবহার না করলেই ভালো। আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, এক্ষুনি আমার অক্সিজেন নিতে হবে। আমি রিকোয়েস্ট করেছিলাম সিবিআই অফিসারদেরকে যে অ্যাটলিস্ট ইনসুলিনটুকু খাওয়া, মানে নেওয়ার জন্য যেটুকু খাওয়া প্রয়োজন যদি একটু ব্যবস্থা করে দেন, আমি তার টাকা দিয়ে দেবো। ব্যাঙ্গের হাসি হেসে চলে গেছেন, মনে করছেন সবটাই বোধহয় প্রহসন। মদন, শোভন যখন হাসপাতালে, তখন জেলে 2 মন্ত্রী। সূত্রের খবর, সুব্রত ফেরাতকে রাখা হয় ভিভিআইপি উত্তম কুমার সেলে। তবে ঘনিষ্ঠরা বলছেন, উদ্বিগ্ন 2 মন্ত্রী রাতভর চোখের পাতা এক করতে পারেননি। দুজনের কেউই খাবার মুখে তোলেননি, শুধুমাত্র ওষুধ খেয়েছেন। ভোরের দিকে শুয়েছেন সামান্য সময়ের জন্য। জেল সূত্রে খবর, সকালে ফিরাদ হাকিমকে তাঁর সেলের মধ্যেই হাঁটাহাঁটি করতে দেখা যায়। সুব্রত মুখোপাধ্যায় ঘরেই ছিলেন, ব্রেকফাস্টে শুধুমাত্র চা। প্রেসিডেন্সি জেলে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সুব্রত মুখোপাধ্যায় ও ফিরাদ হাকিম রয়েছেন। চোখে মুখে তাদের উৎকণ্ঠার ছবি। রাত্রিবেলা তারা ওষুধ নিলেও খাবার কোনোভাবেই গ্রহণ করেননি। সকালে সুব্রত মুখোপাধ্যায় বুকে ব্যথা অনুভব করায় তাঁকেও এসএসকেএম এ ভর্তি করা হয়। দেখতে যান পরিজনেরা। উডবার্ন ব্লকের 102 নম্বর কেবিনেই রাখা হয় পঞ্চায়েত মন্ত্রীকে। সকালে প্রেসিডেন্সি জেলে ফিরাদ হাকিমের সঙ্গে দেখা করতে যান তাঁর ঘনিষ্ঠরা। মানসিকভাবে একটু এতে আছে যে এখন কোভিডের সময় আপনাদের মানে সারা বাংলার লোককে কোনো কিছু এখন এর সহযোগিতা করতে পারছে না, সেটাই ওনার জন্য খুব খারাপ লাগছে। ওনার শারীরিক অবস্থা কি ভালো না, তো জ্বর আছে শরীরে। নারদ মামলায় 4 হেভিওয়েটের গ্রেপ্তারি ঘিরে সোমবার সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলে নাটক। বুধবার লড়াই আদালতে, কলকাতা হাইকোর্টে। ক্যামেরায় শশী পাল ও শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য ও সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। সঙ্গে যেহেতু আইনজীবী আছেন, আমি আবার অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এরকম একটা সম্ভাবনা খুব প্রবল হয়ে সামনে আসছে যে অন্যান্য ক্ষেত্রে, আমরা রোজভ্যালির ক্ষেত্রে দেখেছি, অন্য রাজ্যে মামলা সরে যাচ্ছে, উড়িষ্যায় বা গুয়াহাটিতে, ভুবনেশ্বর বা গুয়াহাটিতে চলে যাচ্ছে। এই মামলার ক্ষেত্রে সেই সম্ভাবনা কতটা, সিবিআই এর কাছে কতটা স্ট্রং লজিক রয়েছে এর পক্ষে? দেখুন, প্রাথমিকভাবে বলি যে এখনো পর্যন্ত সিবিআই এর তরফ থেকে এই যে ইন্টার স্টেট ট্রান্সফার, সেটা 406 সিআরপিসি 406 ধারা অনুযায়ী হয়, এবং সেটার একমাত্র ওয়ান হাইকোর্ট টু অ্যানাদার হাইকোর্ট ট্রান্সফার একমাত্র অনারেবল সুপ্রিম কোর্টে ফাইল করা যায়।
এখনো পর্যন্ত আমরা দেখিনি সিবিআইয়ের তরফ থেকে বা কোনো পক্ষ থেকে এরকম কোনো অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে। তাই জন্য এই মুহূর্তে তার সম্ভাবনা কিন্তু নেই বললেই বলা চলে, কারণ এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ কেউ নেননি। আর একটা জিনিস আমি একটা কারেকশন করতে চাই, সবাই বলছেন না জামিনের আবেদন খারিজ হয়ে গেছে, এটা কিন্তু জামিনের আবেদন খারিজ হয়নি। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে 226 আর্টিকেল 226 অনারেবল হাইকোর্ট একটা লেটারকে রিট হিসেবে ডিল করেছেন এবং সেখানে একটা স্টে অর্ডার দিয়েছেন ওই জামিনের অর্ডার উপরে। এবং কালকের এই শুনানিটার ব্যাখ্যা হচ্ছে যে কালকে যখন শুনানি হবে তখন এই স্টেটাকে ভ্যাকেট করার চেষ্টা করা হবে অভিযুক্তদের পক্ষ থেকে, এবং সেইখানে অনারেবল হাইকোর্ট যদি স্যাটিসফাইড হন যে এই স্টেটাকে ভ্যাকেট করা যেতে পারে বা এই স্টে অর্ডার উত্থাপন সম্ভব, তাহলে কিন্তু ওনারা আবার পুনরায় জামিনে মুক্ত হবেন, কারণ জামিনের অর্ডার কিন্তু খারিজ হয়নি এবং অনারেবল হাইকোর্ট কখনোই জামিনের অর্ডার খারিজ করেনি, স্টে দিয়েছে। অনির্বাণ সঙ্গে থাকুন, জনতার প্রশ্ন রয়েছে। জনতার দরবারে জনতার প্রশ্ন লাইভ স্ট্রিমিং দেখতে দেখতে প্রশ্ন করছেন জনতার প্রশ্ন। শেখ শামীম প্রশ্ন করেছেন, সুপ্রিম কোর্টে যদি জামিন থেকে মুক্তি পান তাহলে আগামী দিনে কি চাপমুক্ত হতে পারবেন? আমি জানি না, আইনজীবী হিসাবে অনির্বাণ বলতে পারবেন। মানে সুপ্রিম কোর্টে তো এখনো যায়নি এই চারজনের প্রতিনিধিরা বা আইনজীবী। সুপ্রিম কোর্টে জামিনের আবেদন, হ্যাঁ মানে এখন কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস হচ্ছে যে ওনারা জামিনের অর্ডার ওনাদের রয়েছে, ওনারা মুক্ত থাকতে পারলেন না একটাই কারণে, অনারেবল হাইকোর্ট ওই রিট অ্যাপ্লিকেশন, হ্যাঁ একদম ঠিক ওইসাদা, মানে যেহেতু হাইকোর্ট অনারেবল হাইকোর্ট ওই রিট হিসেবে ডিল করেছেন সিবিআই লেটারটাকে, সেখানে একটা স্টে অর্ডার দিয়েছেন মাত্র ওই অর্ডারটার উপরে। কালকে যদি স্টে ভ্যাকেট হয়ে যায় তাহলে পুনরায় ওনারা জামিনে মুক্ত হয়ে গেলেন, কারণ স্টেটাকে যদি উইথড্র করে নেন অনারেবল হাইকোর্ট বা ভ্যাকেট করেন তাহলে কিন্তু আবার জামিনেই ফিরে যাবেন ওনারা। বেশ, যে কথা বারবার প্রসঙ্গক্রমে উঠে আসছে, আমরা দেখালাম গতকাল রাতের কি পর্ব হয়েছিল, মধ্যরাতের জেল পর্বের পরে সেখানে কার্যত কান্নায় ভেঙে পড়েছিলেন ফিরহাদ হাকিম, কারণ তিনি নবনির্বাচিত মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সদস্য, গুরুত্বপূর্ণ দফতর তার উপরে রয়েছে এবং কলকাতাকে বাঁচাতে দিল না। বিজেপির বিরুদ্ধে আঙুল তুলে নাম না করে ফিরহাদ হাকিম কান্নায় ভেঙে পড়ে সংবাদ মাধ্যমকে কথা জানালেন তার বুঝে আসা কণ্ঠস্বরে। শোনাবো। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। কদিন আগেই দ্বিতীয়বার কলকাতা পুরসভার প্রশাসকের দায়িত্ব হাতে পান ফিরহাদ হাকিম। এবার কলকাতায় করোনা মোকাবিলায় বিশেষ দায়িত্বে তিনি। করোনা টেস্ট, ভ্যাকসিনেশন, চিকিৎসা পরিষেবা, সৎকার, এসব যাতে ঠিকঠাকভাবে হয় তার গুরু দায়িত্ব ফিরহাদ হাকিমের কাঁধে। কিন্তু সোমবার তাল কাটল, নারদা মামলায় জেল। জেলে ঢোকার আগে চোখে জল। আই হ্যাভ ফুল ফেথ ইন ইন্ডিয়ান জুডিশিয়ারি। বিজেপি সব কিনে নিতে পারে, সিবিআই, ইডি সব, কিন্তু জুডিশিয়ারি মুখ বন্ধ করে থাকবে না। আমাকে অ্যাপয়েন্টই করা হয়েছিল কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। অনেক কাজ করছিল বাবা, যে সেকেন্ড ডোজটা ঠিকভাবে দেওয়ানোর জন্য অনেক চেষ্টা করছিল। একটা প্যান্ডেমিক চলছে, এখন স্টেট গভর্নমেন্ট কেউ কাজ করতে দেবে না। আজকের দিনে বাংলায় যত মানুষ কোভিডের মৃত্যু হয়েছে তার দায়ী অমিত শাহ আর মোদিকে নিতে হবে। জেলেও করোনা নিয়ে চিন্তা, বাবার সঙ্গে দেখা করে বললেন ফিরহাদের মেয়ে। ওনার এই কষ্ট না কি উনি বাড়িতে থাকতে পারছেন না, আমাদের সাথে থাকতে পারছেন না, ওনার এই কারণে কষ্ট হচ্ছে কারণ উনি বাংলার মানুষের জন্য কাজ করতে পারছে না, বাংলার মানুষকে উনি বাঁচাতে চান আর সেইটা পারছেন না। রাজ্য সরকারের সাথে যে কমিউনিকেশন বা যোগাযোগ, সেটা ফিরহাদ হাকিম যতটা দ্রুত করতে পারতেন আমার পক্ষে বা আমার যারা সহকর্মী আছেন তাদের পক্ষে অতটা সহজ নয়। এখন তার অনুপস্থিতিটা সেটা আমাদের পক্ষে একটু অসুবিধাজনকই হবে। পশ্চিমবঙ্গের প্রশাসন কি এতই দুর্বল, রাজ্যে কোভিডের বিরুদ্ধে লড়াই পর্যুদস্ত হবে, ভেঙে পড়বে? মাস দুয়েক তিনি প্রশাসক ছিলেন না, কিন্তু কোভিড ছিল, লড়াই ছিল, ব্যবস্থা ছিল। প্রশাসন সব জায়গায় এমনই হয় যে মানুষ পাল্টায়, প্রশাসন কিন্তু চলতেই থাকে। করোনার বিরুদ্ধে যুদ্ধ, তারই মধ্যে নারদ নাটক, জেলে ফিরহাদ, মন্ত্রী তথা পুর প্রশাসকের চোখে জল। নিউজ 18 বাংলা। জয়প্রকাশ দার কাছে আসবো আমি সরাসরি। জয়প্রকাশ দার, আইনি লড়াই, আইনি ব্যাখ্যা যাই হোক, এটার একটা রাজনৈতিক ব্যাখ্যা, একটা রাজনৈতিক ভাবমূর্তি, যেটা মনে হচ্ছে না যে বিজেপিকে নিতে হবে এবং সেটা মানুষের স্বার্থের বিরোধী হতে পারে। দেখুন,
যেটা সায়ন্তন বলেছে একটু আগে, যদি নির্বাচনের আগে এই অ্যারেস্ট হতো তখন বলা হতো প্রতিহিংসা, ভেন্ডেটা, এইসব। সিবিআইকে বারবার কোর্ট ডেকে বলেছে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। তারা তাদেরকে অ্যারেস্ট করেছে, সেই কারণ সিবিআই জানে, এবং সেই কারণ ঠিক না বেঠিক সেটা কোর্ট ঠিক করবে। এখানে চলে আসলো কারা? যে আমরা জিতেছি ভোটে, সুতরাং আমাদের লোকজনদের গ্রেপ্তার করা যাবে না। আর আপনারা এখানে দেখাচ্ছেন যে আমাদের ববিবাবু বলছেন তিনি না থাকলে কলকাতার লোকরা বাঁচবে না। মানে আমি এখান থেকেই সাবধান করছি কলকাতার সমস্ত আপামর জনতাকে, শুনুন, আজকে আপনারা কেউ মারা গেলে তারা বলবে কোভিডের জন্য নয়, ববি বাবু গেছেন জেলে তার জন্য তুমি মারা গেলেন। ভেবে দেখুন, তৃণমূল আছে রাজ্য সরকারে, তারা সবাই মিলে একযোগ করে তারা তাদের জীবন বাঁচাতে পারবেন না। ববি বাবু না থাকলে নাকি মানুষের জীবন বাঁচবে না, এটা তৃণমূলের ব্যাখ্যা। এর থেকে খারাপ প্রশাসন হতে পারে? এর থেকে খারাপ প্রশাসন? আমি প্রশাসক মন্ডলীর সদস্য হিসাবে বলছি যে ববি হাকিম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন হিসাবে নেতৃত্ব দিচ্ছিলেন এই কোভিড মোকাবিলায়। আগের বারের ফেজেও আমরা কাজ করেছি, তখন প্রতিদিন মনিটরিং মিটিং উনি প্রিজাইড করতেন, প্রতিদিন সময় দিতেন, প্রতিটি ওয়ার্ডে 144টা ওয়ার্ডে ভ্যাকসিনেশনের কাজ হচ্ছে, পরিবহন কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, হকারদের ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, প্রতিটি ওয়ার্ডে 144টা ওয়ার্ডে অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, কোভিডের মৃতদেহ সৎকার হচ্ছে, বিভিন্ন রকম কাজ আছে। যেটা নেতৃত্বে ছিলেন ফিরহাদ হাকিম, তাকে গ্রেপ্তার করে কোভিড আক্রান্ত মানুষকে একটা সমস্যার মধ্যে ফেলে দিল সিবিআই। এই সময়টাকে বেছে নিয়েছে, নির্বাচনে হেরে গেছে বলে বিজেপি সিবিআইকে ব্যবহার করছে, খাঁচায় বন্ধ করা তোতা পাখিকে ব্যবহার করছে, রাজনৈতিক প্রতিহিংসা ব্যবহার করছে। এই তোতা পাখিকে ব্যবহারের জন্য আপনারা উদ্গ্রীব ছিলেন এক সময়। আসলে শাসনে থাকলে সিবিআই ভালো বা এজেন্সি ভালো, এটা প্রায় সব শাসকের ক্ষেত্রেই অন্তত আমাদের দেশের মানুষ দেখছেন প্রমাণিত। আমি শান্তনের কাছে আমি আসবো, জয়প্রকাশ, আমি শান্তনের কাছে প্রশ্ন করি। আমি আসবো আগে আমি একটা শুধু লাইন বলবো, একটা লাইন বলি। বৈষ্ণব আমার ছোট ভাইয়ের মতন, ভাই বৈষ্ণব, বিধান রায় আমাদের এখানকার যুগপুরুষ। মুখ্যমন্ত্রী হিসেবে বিধান রায়ের মৃত্যুর পর দিনও সারা বাংলা চলেছিল, কলকাতা চলেছিল। কখনো ব্যক্তি বড় হয় না প্রশাসনের থেকে, যেটা তোমরা করে দিয়েছো। নিজেই বলছো আমরা মেম্বার, আর নিজেরা হচ্ছে একদম। তোমরা হচ্ছে কি করছো তাহলে? ভাবমূর্তি বিধান রায়ের ভাবমূর্তি আপনি অস্বীকার করতে পারবেন? আরে তার জন্য মারা যাওয়ার পর কাজের মানুষ হিসাবে আরে ববি বাবু খারাপ কথা হতে পারে, তুমি সমর্থন করো, সমর্থন বলো যে ববি বাবু না থাকলে অধিকার নেই, কলকাতার লোক বাঁচবে না, এটা বলতে পারো? নিজে কান্না ভেঙে পড়েছেন, তার নিজস্ব পরিকল্পনা ছিল। তিনি এতদিন পুরো নগরোন্নয়ন দপ্তর সামলেছেন, পুরসভার মেয়র, প্রশাসকের পদ সামলেছেন। আমরা সেই তর্কে আর ঢুকলাম না। আমি শান্তনের কাছে আসি। শান্তন, কোথাও কি এরকম হতে পারে যে তৃণমূল যেটাকে সামনে আনার চেষ্টা করছে যে যতই 214 হোক, কেন্দ্রে আমরা আছি, আমাদের সঙ্গে কিছু করা যাবে না, আমরা এই যে চমকানি, মানে 77 হোক আর 214 হোক, মাঝের গ্যাপ যতই হোক, কেন্দ্রে বিজেপির সরকার, সুতরাং বিজেপি দাদাগিরি দেখাবে। এক, দ্বিতীয়, সত্যি কি বিজেপি কোথাও 2024 নিয়ে আতঙ্কিত? সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের জন্য থ্রেট বিজেপির কাছে? বিজেপি কোথায় দাদাগিরি দেখাচ্ছে? বিজেপি করার অপরাধে এই যে হেরে গেছি বলছি, 11% ভোট 38% পরিণত হয়েছে, 3 জন বিধায়ক 77 জনে পরিণত হয়েছে, তারপরে বিজেপি হেরে গেছে। বিজেপি করার জন্য 1000-এর মতো মহিলার উপর অত্যাচার হয়েছে, বিজেপি করার জন্য প্রায় 30 জন মানুষকে খুন হতে হয়েছে, যেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করেছে। বিজেপি করার জন্য দেশ ভাগের পরে এত বড় সংখ্যার মানুষ ঘরছাড়া হয়েছে, প্রায় 1 লাখ সংখ্যাটা। তার জন্য এনএইচআরসি, তার জন্য মহিলা কমিশন, তার জন্য এসসি কমিশন, তার জন্য এসটি কমিশন, তারা চিন্তিত। তা দাদাগিরি তো তৃণমূল দেখাচ্ছে।
আর ববি না হাকিম বিজেপি করার জন্য শান্তন আপনি বলছেন বিজেপি করার জন্য শাস্তি পাচ্ছে, আবার বিজেপি করার জন্য পুরস্কারও পাচ্ছে, এমন উদাহরণও সামনে আনছেন মদন মিত্র অ্যারেস্ট হওয়ার পর। তিনি বলছেন আমরা খারাপ, ভালো শুধু শুভেন্দু মুকুল, কারণ তারা বিজেপিতে আছে। আগে দেখবো কি বলেছেন মদন মিত্র। আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভালো। নারদাকাণ্ডে প্রেসিডেন্সি জেলে ঢোকার আগে এটাই ছিল তৃণমূল বিধায়ক মদন মিত্রের প্রতিক্রিয়া। আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভালো। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়, এই 4 হেভিওয়েট নেতাকে নারদ মামলায় সোমবার গ্রেপ্তার করে সিবিআই। এদের মধ্যে মদন মিত্রের জেলে থাকার অভিজ্ঞতা বাকিদের তুলনায় বেশি, দিনের সংখ্যার নিরিখে। এর আগে সারদা মামলায় মদন মিত্র গ্রেপ্তার হন। দিনটা ছিল 2014 সালের 12 ডিসেম্বর। 6 দিন সিবিআই হেফাজতে থাকার পর জেলে পাঠানো হয়। সিবিআই হেফাজতে থাকাকালীন তাকে অসুস্থতার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। অভিযোগ ওঠে সিবিআই এর জেরার মুখ থেকে বাঁচতে হাসপাতালে থাকছেন মদন। তিনি অবশ্য এই অভিযোগ মানেননি। 10 মাসের বেশি জেলে থাকার পরে 2015 সালের 31 অক্টোবর আলিপুর জেলা ও দায়রা আদালতে জামিন পান মদন। সে বছরেরই 4 নভেম্বর মদনের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে দ্বারস্থ হয় সিবিআই। ঠিক সেদিনই ফের এসএসকেএমে ভর্তি হন মদন মিত্র, ছিলেন উডবার্ন ওয়ার্ডে। এরপরই রাজ্যে বাজে ভোটের ঘণ্টা। 2016 বিধানসভা ভোট, তৃণমূল সেবারও একাই 200 পার, কিন্তু কামারহাটিতে হেরে যান মদন মিত্র। 2016 সালের 9 ডিসেম্বর জামিনে মুক্ত হন মদন। গোটা জেল যাপনের অনেক দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন মদন মিত্র। এবার 21-এর কুরুক্ষেত্রে মমতার হ্যাট্রিক, রাজ্য জুড়ে ফের সবুজ সুনামি। কামারহাটি থেকে জয়ী মদন মিত্র। খেলা হবে এবং খুব ভালো করেই খেলা হবে। তারপর আবার গ্রেপ্তারি, ফের জেলে মদন। দিন কয়েক আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মদন, সদ্য করোনা মুক্ত হয়েছেন। পরিবারের দাবি করোনা পরবর্তী বিভিন্ন সমস্যা আছে তাঁর। একটি সূত্রের দাবি সোমবার সারাক্ষণ নিজাম প্যালেসে থাকার ফলে সেই সমস্যা আরো বাড়তে থাকে। জেলে যাবার পরে মদনের অসুস্থতা আরো বাড়ে বলে দাবি। আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, এক্ষুনি আমার অক্সিজেন নিতে হবে, অক্সিজেন লেভেল আমার যথেষ্ট কম। প্রেসিডেন্সি জেল থেকে মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে, ফের উডবার্ন ওয়ার্ড। 103 নম্বর কেবিনে নক করার পর ভেতর থেকে বললো দাদা ঘুমোচ্ছে, হয়তো ঘুমের ওষুধ ট্যাবলেট দিয়েছে, আমি ওই জন্য ডিস্টার্ব করিনি। হাসপাতাল সূত্রে খবর মদন মিত্র বুকে ব্যথা অনুভব করেন। 3 সদস্যের মেডিকেল বোর্ডের নজরদারিতে রয়েছেন। নিউজ 18 বাংলা। শান্তন এই কথার উত্তর দিন। দেখুন, আমি আপনাদের ববি হাকিমের যে স্টেটমেন্ট দেখলাম, ববি না মদনের কথা প্লিজ শান্তন। আমরা খারাপ, শুভেন্দু মুকুল ভালো, প্লিজ এটা বলুন। আমরা বলার কে? এর উত্তর তো আমরা দেবো না, কোর্টকে বলতে হবে। আর মুকুল রায় নারদাতে পয়সা নিয়েছেন এমন কোনো ভিডিও আমরা দেখিনি। আপনারা দেখিয়েছেন কিনা জানি না, আমরা তো দেখিনি, জনগণ দর্শক দেখেনি। যা মির্জা বললো মুকুল আমাকে টাকা নিতে বলেছে, আমি ওদের বলিনি। মুকুল রায়ের নাম আসছে কেন জানি না, কিন্তু বাকি যদি কারোর বিষয়ে কোনো প্রশ্ন থাকে কোর্টকে বলুন না, কালকে হাইকোর্টকে বলুন যে আমরা ভালো আমরা খারাপ, ওরা ভালো। যেটা বলছেন মুকুল রায়ের বক্তব্য শোনা যাচ্ছে, আমি টাকা নিই না, এসএমএইচ মির্জা নেয় আমার হয়ে। কালকে কোর্টকে বলুন। শুভেন্দুকে তো দেখা যাচ্ছে তোয়ালে মুড়ে টাকা নিচ্ছেন, সেটা উল্লেখ করছেন না কেন? আমরা তো বিচারকও নই, আমরা সিবিআইও নই। আদালত হাইকোর্ট শুদ্ধান্ত দিচ্ছেন। আপনাদের বিরুদ্ধে হাইকোর্টকে বলুন। আর উত্তর আমরা নেব দরবারের। গ্রেফতারির পর শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়। ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করেছেন, আপাতত স্থিতিশীল। দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায় নারদ মামলায় জেলে। ছাত্র রাজনীতি থেকে উত্থান, 6-এর দশক থেকে প্রিয় সুব্রতর জুটি। ছাত্র নেতা হিসেবে সুব্রত একাধিকবার জেলে গিয়েছেন, কিন্তু সেটা একেবারেই কয়েকদিনের জন্য। পরিষদীয় রাজনীতির ময়দানে 50 বছর পার করে ফেলা সুব্রতর রাজনৈতিক কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল। বাম আমলেও জেলে যেতে হয়েছে তাকে, তবে সেটাও ছিল রাজনৈতিক। এবারই প্রথম দুর্নীতির মামলায় জেলে। এবার জেলের অভিজ্ঞতাও তার দুর্বিষহ। সূত্রের খবর, একটিমাত্র খাটিয়া ও চাদর বরাদ্দ করা হয় সুব্রত মুখোপাধ্যায়ের জন্য। দেওয়া হয় একটি কম্বলও, কিন্তু সেই কম্বল আর ব্যবহার করেননি মন্ত্রী মশাই।
ওষুধ খেয়েছেন, খাননি জেলের খাবার। সকালে অসুস্থ বোধ করেন, সুব্রত মুখোপাধ্যায়কে ভর্তি করা হয় এসএসকেএম এ। যে 4 হেভিওয়েট এবার নারদ মামলায় জেলে, তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ সুব্রত মুখোপাধ্যায়। অনেকে বলেন এভারগ্রিন সুব্রত মুখোপাধ্যায়। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য, তথ্য সংস্কৃতি মন্ত্রী ও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। মমতার মন্ত্রিসভাতেও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে হ্যাট্রিক। এবার লড়াইটা ছিল কঠিন, কিন্তু সুব্রত অপ্রতিরোধ্য। বালিগঞ্জ থেকে হ্যাট্রিক। গত কয়েক মাস ধরে প্রবল পরিশ্রম হয়েছে, শারীরিকভাবে ক্লান্ত। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই নতুন নাটক। নাটকের নাম নারদ। 2016 সালের নারদ মামলায় গ্রেপ্তার, চারপাশে ক্যামেরার ভিড়, সুব্রত নীরব। নিজাম প্যালেসের একটি ঘরে টানা 15 থেকে 16 ঘন্টার বন্দি দশা। মাঝরাতে নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেল। এভারগ্রিন সুব্রত নীরব। নিউজ 18 বাংলা। আমি ঠিক এই প্রশ্ন নিয়ে যাব আমাদের রাজনৈতিক বিশ্লেষক শিবাজিদার কাছে। শিবাজিদা, সুব্রত মুখোপাধ্যায় অত্যন্ত বর্ষিয়ান এবং রাজনীতিতে তার ভাবমূর্তি, তিনি দক্ষ রাজনীতিবিদ হিসেবে তার দফতর তিনি যে ভালো সামলেছেন, গ্রামীণ মানুষের বিপুল সমর্থন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর তার প্রমাণ। এরকম ব্যক্তিত্বদের এই ধরনের ক্ষেত্রে অ্যারেস্ট করা, তাদের যা যা হচ্ছে এইভাবে এগোচ্ছে, এটা কি কোথাও রাজনৈতিক প্রভাব ফেলতে পারে, বিজেপির ক্ষেত্রে বুমেরাং হতে পারে, ঠিক যেভাবে হিন্দুত্বের কার্ড বুমেরাং হলো? সেই সম্ভাবনা তো পিউ আছেই। আমি একটা জিনিস আমরা লক্ষ্য করে যদি দেখি, তৃণমূল কি বলছে, তৃণমূলের মতো বলছে। অবশ্যই সুব্রত বাবু, আমরা যখন ক্লাস 5-6 এ পড়ি তখন উনি মন্ত্রী হয়েছিলেন 1971-এ। তো তখন থেকে তিনি মন্ত্রী হয়ে আছে, মানে তিনি সদস্য রয়েছেন। একবার দুবার হেরে যেতে পারেন কখনো। এই একটা বালিগঞ্জ অঞ্চলে যারা ওর পুজো দেখেনি বা ইত্যাদি, তিনি তারা সবাই ওর পপুলারিটি জানেন, অসম্ভব, অপ্রতিরোধ। জ্যোতিবাবু তার একজন খুব পছন্দ করতেন সুব্রত বাবু। আমি একটাই খালি কথা বলছি, অলরেডি কিন্তু এই যেটা কথা অ্যাভয়েড করে যাওয়া যেতে পারে, মানে বিজেপি হয়তো ডাক করতে পারে, মানে ক্রিকেটের ভাষায় বলা যেতে পারে যে শুভেন্দু মুকুল নয় কেন, বা অন্যরা নয় কেন, বা অন্যদের রাজ্যসভা বা লোকসভার ক্ষেত্রে স্পিকার বা ডেপুটি চেয়ারম্যানের তার পারমিশন নেওয়ার দরকার, তাহলে এখানে নয় কেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো ডাক করা যেতে পারে। কিন্তু একটা জিনিস কিন্তু ঘটে গেছে, কালকে থেকে আমি দেখতে পাচ্ছি, অধীর রঞ্জন চৌধুরীর যদি আমি বক্তব্য শুনি, যদি বামফ্রন্টের বক্তব্য দেখি, পশ্চিমবঙ্গের মধ্যে একটা কিন্তু মানুষের একটা অ্যালিয়েনেশন হতে আরম্ভ করছে, এবং এটা যদি অল ইন্ডিয়া লেভেলে তার প্রভাব ফেলে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অন্য উচ্চতাতে নিয়ে যাবে। কারণ এটার ফলে একটা ভিকটিম কার্ড, যেটা এটা খেলার বিরাট বড় স্কোপ থাকবে, এবং অল ইন্ডিয়াতে তার একটা রিপারকাশন যেটা হবে, যেসব ভোট হয়েছে আসাম বাদে। তো সেই জায়গাটা কিন্তু বিজেপি, এবং যেখানে মিসম্যানেজমেন্ট হচ্ছে, করোনার মিসম্যানেজমেন্ট চূড়ান্ত, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে অ্যাবসলিউটলি একদিকে করোনার ব্যর্থতার অভিযোগ, অন্যদিকে এই রাজ্যের সরকারকে এত মানুষের সমর্থন থাকা সত্ত্বেও বিপাকে ফেলার চেষ্টা, এই জোড়া ফলায় বিদ্ধ হতে পারে বিজেপি, যেমনটা বলছেন শিবাজি প্রতিম বসু। আমি বিজেপির উত্তর নেওয়ার আগে অরূপ, তো এটা কি কোথাও রাজনৈতিক পরিস্থিতিটা অনুকূল করছে তৃণমূলের জন্য? ধন্যবাদ জানাই প্রিয় অবশেষে সুযোগ পাওয়ার জন্য। আমি জয়প্রকাশ দার বক্তব্যটার উত্তরটা দেওয়া সমীচীন বলে মনে করছি, কারণ জয়প্রকাশ দা একটু আগে বলছিলেন যে বিধান রায়ের উদাহরণ প্রসঙ্গে যে ব্যক্তি নিশ্চিতভাবে ব্যক্তির গুরুত্ব থাকে, তারপরও সংগঠন থেকে যে আমি জানি না জয়প্রকাশ দা কালকে পার্টির কাছে শোকজ খাবেন কিনা, কারণ যারা ক্ষমতায় এসেছিল যে আবকিবার মোদী সরকার, বিজেপি সরকার নয় বলে, বা হর হর বিজেপি নয়, হর হর মোদী বলে, আজকে জয়প্রকাশ দা মোদীজির ভূমিকাটাকে খাটো করে দেখিয়েছেন। তার জন্য আগামীকাল, এর আগে সায়ন্তন বাবু খেয়ে দিল। এই সায়ন্তন বাবু কিছু মনে করবেন না, আপনি আবার শীতলকুচি করে দেবেন না পাড়ায় পাড়ার মতো এখানে স্টুডিওতে। এক, দ্বিতীয়ত আমি খুব দর্থহীন ভাষায় বলছি, ফিরহাদ হাকিমের প্রসঙ্গে এই কথাটা উঠেছে। আপনি যদি কম্পারিজন দেখেন, এটা আমাদের তৎক্ষণাৎ কোউইন অ্যাপের ডেটা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা, সেই ডেটা অনুযায়ী ভারতবর্ষের যে 6টা মেট্রো সিটি রয়েছে, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এবং কলকাতা, দিল্লি, এর মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিনেশন ড্রাইভ হয়েছে আমাদের কলকাতায়, যদিও আমরা অনেক কম ভ্যাকসিন পেয়েছি। তার একটা অন্যতম কারণ প্রশাসনিক প্রধান হিসেবে কলকাতা মহানগরীর ফিরহাদ হাকিমের গুরুত্বপূর্ণ অবদান, এবং এই যে প্রশাসক মন্ডলীকে অ্যাক্টিভেট করা। আমাদের রাজ্য, এখানে আদিগঙ্গায় করোনা রোগীর মৃতদেহ ভেসে আসে না,
আমাদের রাজ্যে এখানে প্রপার প্রসেস মেনটেন করা হচ্ছে। আজকে উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিনের সরকার, সেখানে উত্তরপ্রদেশ আর বিহারে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা যাচ্ছে। আজকেও এলাহাবাদে মোদিজির রাজত্বে গণকবর বেরোচ্ছে, উন্নাওয়ে গণকবর বেরোচ্ছে। আর বাংলা যখন কোভিড মোকাবিলায় সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিলেন ফিরহাদ হাকিমের নেতৃত্বে কলকাতা শহর, আমরা যারা কলকাতার পুরো প্রতিনিধি আমরা জানি দৈনন্দিন ভাবে কিভাবে মহানগরীকে আমি না এই পয়েন্টেই আমি জয়প্রকাশ দা অলরেডি হাত তুলে আছেন। শুধু আমার সংযোজন জয়প্রকাশ দা, কোভিড থেকে মন ঘোরাতে, দৃষ্টি ঘোরাতে অরূপ একদম শুরুতে অভিযোগ করেছিল। সত্যি আমরা দেখলাম গত দুদিনে এই রাজ্যে কোভিড নিয়ে আমরা দেখেছি, তার আগে প্রত্যেক দিন একটা করে চিঠি নরেন্দ্র মোদীকে, একটা করে চিঠি কেন্দ্রীয় সরকারকে, সময় পাচ্ছে না এই সরকার। এটাই কি উদ্দেশ্য ছিল? না দেখুন, আজকে যদি কোভিড বা কেন্দ্রীয় সরকার বা এই দিকটা আলোচনাটা তো বারবার পাল্টে পাল্টে যাচ্ছে। আমি যে আলোচনাটা হচ্ছিল সেখানেই আমি থাকতে চাইছি যে 3 জন মেয়র, কিন্তু কালকের 4 জনের মধ্যে 3 জন মেয়র ছিল, এটাও খেয়াল রাখতে হবে। শুধু ববি বাবুকে বললেই হবে না, সুব্রত বাবুও সাংঘাতিক নাকি কাজ করেছিলেন, শোভন বাবু ছিলেন ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত চোখের মণি, সব থেকে সাকসেসফুল মেয়র। আর একজনের কথা এখন বলা হচ্ছে যে 1 বছরের মধ্যে এসেই তিনি নাকি সমস্ত কলকাতাকে পাল্টে দিয়েছেন। এটা তৃণমূল বিচার করবে কে কার থেকে ভালো না ভালো, ওনারা ভালো বলতে পারবেন। আমি শুধু একটা সুব্রত বাবুর যে কথা হয়েছে, সেখানে সুব্রতদা আমাদেরও নেতা ছিল, একটা রাজনৈতিক সমাপতন, আর শিবাজিদা হয়তো এটাকে ভালো বুঝতে পারবেন যে আজকের যে ঘটনা আলোচনা হলো, যে তাদের ধরা ইত্যাদি কোর্টের ব্যাপার, সেটা কে করেছিলেন? ম্যাথু স্যামুয়েল একটা ব্যাপার করেছিলেন। ম্যাথু স্যামুয়েল কোথায় কাজ করছিলেন? কেডি সিং এর কোম্পানি। কেডি সিংকে, তিনি হচ্ছেন তৃণমূলের এমপি, তার পেছনে কোন মাথা ছিল, কে টাকা দিয়েছিলেন, সেটা আজকে মোটামুটি সবাই জানেন। তিনি তৃণমূলের যার ভিডিও আপনাদের হাতে অস্ত্র, যার ভিডিও নিয়ে সিবিআই তদন্ত এগোচ্ছে, তিনি প্রশ্ন তুলেছেন শুভেন্দু নয় কেন, তাকে কেন অ্যারেস্ট করা হলো না, সেই ম্যাথিউ স্যামুয়েল। আমাদের হাতে সময় শেষ, শুধু স্মরণ করলাম জনতার দরবার এখানেই শেষ, কিন্তু প্রত্যেকদিন 8টা থেকে 9টা চলতে থাকবে সোম থেকে শনির। সঙ্গে থাকুন আপনি এভাবেই সোম থেকে শনি নিউজ 18 বাংলায়।